প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসফিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতি বছর আয়োজন করে থাকে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ নামের একটি প্রতিযোগিতা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের বাছাই করা টিম অংশ নিয়ে থাকে। বাংলাদেশ থেকে যেসব দল এবছর এই প্রতিযোগিতায় অংশ নেবে তার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সেখান থেকে ঢাকা জোনের বিজয়ী বুয়েট জেনিথের টিম মেম্বারদের পথ চলার কথা শুনব আজ। বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। বিভিন্ন দেশের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান বিষয়ে আগ্রহ তৈরি করতে প্রতি বছর আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে যে দলগুলো বৈশ্বিক ওই হ্যাকাথনে অংশ নেবে তা বাছাইয়ের জন্য পুরো দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। আর এই ৯টি জোনের মধ্যে ঢাকা জোনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল বুয়েট জেনিথ। এই বছর আমাদের সলিউশন বেসিক্যালি ছিল হচ্ছে স্পেস ডেব্রিস। মানে ডেব্রিস বলতে হচ্ছে স্যাটেলাইট বা স্পেসে পৃথিবী থেকে যে ইয়াগুলো আমরা পাঠাই, ওগুলো আর কি একটা সময় পর ওগুলো এক্সপায়ার্ড হয়ে যায় অ্যান্ড ওগুলো তখন স্পেস ডাস্ট অথবা বর্জ্য হিসেবে ঘুরতে থাকে অ্যান্ড ওগুলো অনেক ক্ষেত্রে রিস্কিও হয় আর কি। সো আমরা যেটা ট্রাই করছি যে ধরুন স্পেস ট্যুরিজম যেহেতু এখন আর কি আস্তে আস্তে ট্রেন্ডই হচ্ছে, সো রিস্কগুলো যেন মিটিগেটেড হয়। 2013-14 সালের দিকে যখন রোবোটিক্স প্রথম বাংলাদেশে আসলো, দেন কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট বা সবাই কিন্তু অনেক এতে কিন্তু আসলে কি বলবো, অনেককে কিন্তু কানেক্টেড হয়েছিল। বাট স্পেসে কিন্তু আমাদের স্যাটেলাইট গিয়েছে, বাট স্টিল দে আর নট অ্যাওয়ার এনাফ। সো আমাদের টার্গেট ওই দিক থেকেও একটা যে যেন আর কি স্পেস সম্পর্কে আমাদের কান্ট্রির যে স্কুল বা কলেজ পড়ে স্টুডেন্টরা আছে তারা যেন একটা ইনফ্রাস্ট্রাকচার পায় বা সাপোর্ট যেন পায়। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথনে 2020 সালেও ঢাকা জোনে চ্যাম্পিয়ন হয়েছিল বুয়েট জেনিথ। সেই সাফল্যের কথাও জানালেন এই শিক্ষার্থীরা। গতবার সলিউশন ছিল আমাদের স্যাটেলাইট নিয়ে। আমাদের যে পৃথিবীর আশেপাশে যেসব স্যাটেলাইটস আছে, স্যাটেলাইটগুলোকে ট্র্যাক করা, নাসা আমাদেরকে বিভিন্ন এপিআই দিয়ে দিয়েছিল। তো সেগুলো ইউজ করে এমন একটা অ্যাপ বানানো, একটা ওয়েব অ্যাপ বানানো যেন যে কোনো মানুষই এই স্যাটেলাইটগুলো সম্পর্কে জানতে পারে। স্যাটেলাইটগুলো কোথায় আছে রাইট নাও, কীভাবে মুভ করছে তাদের, বা এত সময় পরে কোথায় থাকবে, বা 10 বছর আগে কোথায় ছিল, এসব মুভমেন্টের ব্যাপারটা যেন সাধারণ জনগণ যেন জানতে পারে। এটাই আমাদের অ্যাপটা এতটুকুই ছিল। আমরা আসলে প্রথমবার বুঝতে পারিনি যে আমাদের প্রথম চেষ্টাতে আমরা এত দূর হয়তো সামনে এগিয়ে যাব। আমাদের জাস্ট টার্গেট ছিল, আমাদের এখন বেশি সময় নেই, যা কিছু একটা যা হবে আল্লাহর রহমতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব। এখন পরে যখন আমরা সাবমিট করে রেজাল্টটা দেখতে হয়, আমরা হচ্ছে ঢাকা থেকে আমাদের টিমটা চ্যাম্পিয়ন হয়। গ্লোবাল রাউন্ডে যাওয়ার পর দেখা যায় আমাদেরটা গ্লোবালি আবার সিলেক্টেড হয়েছে। পরে নেক্সট আমাদেরটা গ্লোবাল ফাইনালিস্ট হয়। দেন সেইখান থেকে আবার ফাইনাল থেকে আমাদের টিমটা একেবারে শেষে অনারেবল মেনশন অ্যাওয়ার্ডটা পায়। আগামী দিনগুলোতে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে বুয়েট জেনিথের সদস্যদের। ভবিষ্যতে নাসায় গেলে ধরেন অনেক ফিল্ড আছে যেগুলোতে অলরেডি অনেক গবেষণা হয়েছে, বাট আমরা যেটা চাচ্ছি যেগুলো আমাদের কান্ট্রির সাথে ওভারল্যাপ করে, যে যা করলে আমাদের কান্ট্রির জন্য কিছুটা ডেভেলপ হবে অথবা মানুষ ইন্সপায়ার্ড হবে। সো ওই পার্টটা নাসার সাথে কোলাবোরেট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সো দ্যাট যেন একসাথে গবেষণাটা হয়, প্লাস আমাদের কান্ট্রির জন্য যেন একটা সাপোর্ট আসে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের তত্ত্বাবধানে ঢাকা, চট্টগ্রাম সহ 9টি জোন থেকে মোট 27টি টিমকে নাসার বৈশ্বিক ওই হ্যাকাথনের জন্য মনোনীত করা হয়। এবারে দেখব বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপুর সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। বিগত 6 বছর ধরে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। এবছরও বাংলাদেশ থেকে কয়েকটি টিম এই প্রতিযোগিতায় অংশ নেবে। তো এ সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। এছাড়া মহাকাশ বিজ্ঞান নিয়ে আমাদের দেশের ছেলে মেয়েদের আগ্রহ এবং তাদের বিভিন্ন পথ চলা সম্পর্কেও আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু। স্বাগত আপনাকে এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়।
আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। মহাকাশ বিজ্ঞানী অনেক অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করেছি আপনার, এমনকি নাসার সাথে অনেক কাজ করছেন আপনি। তো সেই অভিজ্ঞতাগুলো আমরা শুরু থেকে জানতে চাচ্ছি, কিভাবে এর সাথে যুক্ত হলেন? আমি মূলত মানে স্কুল জীবন থেকেই মানে বিজ্ঞান মেলা এগুলিতে অংশগ্রহণ করি। আমি যখন 8-9-এ পড়ি তখন থেকেই আমি জাতীয় বিজ্ঞান মেলা যেটা হতো জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এগুলিতে অংশগ্রহণ করতাম। এগুলিতে অলমোস্ট আমি মানে স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত প্রায় 32টার মতো আমার চ্যাম্পিয়নশিপ আছে, বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে, দেশের বাইরে সব মিলে। আর এর বাইরে এখন পর্যন্ত আমি লোকাল এবং ইন্টারন্যাশনালে প্রায় 84টার মতো অলমোস্ট আমি সায়েন্স অ্যান্ড আইটি বিভিন্ন আপনার ইয়াতে কম্পিটিশন আমি বিচারক হিসাবে আপনার কাজ করছি এখন। আর একই সাথে আমি সংগঠক হিসাবে এখন দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমি যাই সেখান থেকে নলেজ গ্যাদার করার জন্য। তো আর স্পেস বেজ আমি যদি বলি যে স্পেস বেজ অলমোস্ট 10 বছরের বেশি আমি কাজ করছি। সেখানেও আমি এই স্পেস অ্যাপস চ্যালেঞ্জ যেটা হচ্ছে এখন সেটার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে, বাচ্চাদের সাথে এখন যুক্ত আছি, প্রোগ্রাম করছি সংগঠক হিসাবে। সব মিলে আমি বলবো যে মানে আমি খুবই হ্যাপি একজন মানুষ। বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে, এমনকি বাংলাদেশ থেকেও প্রতি বছর টিম অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বাংলাদেশ থেকে যে টিমগুলো অংশ নিচ্ছে সেগুলোর বাছাইয়ের দায়িত্বে বড় একটি ভূমিকা থাকে আপনার। এবছর সেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই অভিজ্ঞতা এবং সেই আয়োজন নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি বিস্তারিত। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের যে তরুণ প্রজন্ম, তারা যে বিভিন্ন প্রবলেম সলভিংয়ের মাধ্যমে নিজেদেরকে যে যাচাই করার যে সুযোগ পাচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন মানে বিভিন্ন যে গ্রুপ, বিভিন্ন সংস্থার স্টুডেন্টদের সাথে কম্পিট করার সুযোগ পাচ্ছে, এটা আমি মনে করি একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। কারণ আপনি যদি অন্যদের সাথে যদি কম্পিটিশন না করেন, কিন্তু নিজেদের দক্ষতা, নিজেদের নলেজ এগুলি যাচাই করা সম্ভব হয় না। তো সেদিক থেকে বলবো যে এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রোগ্রামটা যেহেতু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ডিরেক্টলি এটার সাথে ইনভলভ, তারা এটা পরিচালনা করে এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হ্যাকাথন বলা হয় এটাকে। তো সেদিক থেকে আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। আর এই বছরও আপনার হচ্ছে, তবে কোভিড সিচুয়েশনের কারণে গত বছর এবং এই বছর আমাদের মূলত এটা ভার্চুয়ালি হচ্ছে। এই হ্যাকাথনে গত 7 বছর ধরে বাংলাদেশ থেকে টিম অংশ নিচ্ছে। তো সেই টিমগুলো কোন পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছিল এবং তাদের অভিজ্ঞতা কেমন ছিল? সারা বছর ব্যাপী যদি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের অ্যাক্টিভিটিটা চলতো তাহলে হয়তো আমাদের অ্যাচিভমেন্টটা আরও ভালো আসতো। তারপরও আমি বলবো যে 2018-তে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলিক, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তারা আমাদের দেশকে কিন্তু সারা পৃথিবীর সামনে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশিরাও কিন্তু পারে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে কিন্তু চারটিখানি কথা না, আপনার কিন্তু 240টা লোকেশন ওয়ার্ল্ডের, সবগুলিকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হতে হয়। আর 2020-এ আমাদের বুয়েট টিম, বুয়েট জেনিথ, তারা কিন্তু অনারেবল মেনশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরা হলো চ্যাম্পিয়ন, বাট এর বাইরেও কিন্তু অনেকে কিন্তু আমাদের টপ 120, টপ 40 এরকম প্রচুর টিম আসছে, তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, কিন্তু তারা কিন্তু তাদের টপ 120-তে আসাটাও কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। মহাকাশ বিজ্ঞান নিয়ে আপনি অনেক বছর ধরেই কাজ করছেন এবং আমাদের দেশের ছেলেমেয়েরাও এই বিষয়ে অনেক কাজ করছে, অনেক গবেষণা করছে। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে খুব অচিরেই আমাদের দেশের ছেলেমেয়েরা মহাকাশ অভিযানে যেতে পারবে? আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প নামে একটা প্রতিষ্ঠান আমরা করেছি এবং এই ক্যাম্পে আমরা মূলত 4 থেকে 12 বছর বয়সী যারা মানে কিডস আছে তাদেরকে আমরা ইন্সপায়ার করছি। তাদেরকে নিয়ে আমরা স্পেস বেজ বিভিন্ন অ্যাক্টিভিটিগুলি করছি। তাদেরকে আমরা রকেট ইঞ্জিন এবং রকেট টেকনোলজি বিভিন্ন পার্টসগুলি সম্পর্কে আমরা জানাচ্ছি। এবং আপনার একটা স্যাটেলাইটের, একটা স্যাটেলাইট, ছোট একটা স্যাটেলাইট কীভাবে কাজ করে, সেখানে কি কি যন্ত্রপাতি থাকে, এগুলি কিভাবে বানানো হয়, এই অ্যাক্টিভিটিগুলি কিন্তু তাদের মধ্যে আমরা কিন্তু অলরেডি কিন্তু তাদেরকে দিয়ে আমরা করিয়ে নিচ্ছি। তো এই যে একটা ইন্সপাইরেশন, এই কাজগুলির সাথে আমি শিওর গভর্নমেন্ট সাপোর্ট যদি মোটামুটি এখানে যদি একসাথে হয়, আমি শিওর কোনো এক সময় আমাদের পরবর্তী প্রজন্ম যারা বাচ্চা আছে আমাদের এই 4 থেকে 12 বছর বয়সী, যাদেরকে আমরা এখন প্ল্যান করছি, তারা আসলে আরও 10-12 বছর পরে এসে তারা পুরোপুরি কিন্তু ইয়াং সায়েন্টিস্ট হয়ে যাবে। তো তারাই আমার মনে হয় যে আমি একটা ড্রিম দেখি, তারাই হয়তো আমাদের এই কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মহাকাশ গবেষণা নিয়ে নাসার একটি 30 দিনের ট্রেনিংয়ে আপনি অংশ নিয়েছিলেন কয়েক বছর আগে। তো সেই ট্রেনিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। তো আমি গিয়েছিলাম এটা 2019 সালে। প্রোগ্রামটা খুবই চমৎকার ছিল। এটা একটা অ্যাডাল্ট ক্যাম্প ছিল। সেখানে আপনার এই জি ফোর্স মানে হচ্ছে রকেট যখন
আপনার স্পেস রকেট যখন লিফট অফ করে যখন আকাশের দিকে উঠতে থাকে তখন কিন্তু জিরো গ্র্যাভিটি কিন্তু নিচের দিকে টানতে থাকে। এটাকে বলে জি ফোর্স। এই জি ফোর্সটা যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ধরেন আমি সেখানে নিয়েছি। এটা খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কারণ আপনি যখন উপরের দিকে যাচ্ছেন নিচের দিকে আবার টানছে এই মিডল পার্টে তো আপনি দেখবেন যার জন্য রকেটে যখন আপনার স্টোনারটা যখন রকেটটা উপর দিকে উঠে তখন কিন্তু মানে ওনাদের খুব শারীরিকভাবে প্রেশার ক্রিয়েট হয়। তো সেই এক্সপিরিয়েন্সগুলো সেখানে নিয়েছে। তারপর মুন ল্যান্ডিং, মুনে একজন যখন আপনার স্টোনার যখন আপনার চাঁদের মাটিতে নামার পরে আপনি দেখবেন যে আপনি আগেকার চাঁদে যারা গিয়েছেন আপনার নীল আর্মস্ট্রং সহ অন্য টিম দেখবেন যে ওনারা লাফ দিয়ে আপনার হাঁটছে। এটা যে একটা এক্সপিরিয়েন্স, এটা ধরুন আমরা সেখানে দেখেছি। এর বাইরে একটা রকেট আপনার একদম পৃথিবী থেকে ছাড়ার পরে চাঁদে যাওয়া পর্যন্ত যে পুরোটা মিশনটা কন্ট্রোল করতে হয়, এটা পুরো একদিনের টানা একটা প্রোগ্রাম। সেই মিশন কন্ট্রোলে অনেকগুলি লোকজন কাজ করে। তো প্রত্যেকটা পার্টের লোকজনকে নিয়ে পুরো একটা মিশন কন্ট্রোল যেভাবে করতে হয় সেটার একটা দায়িত্বপূর্ণ পোস্টে আমি ছিলাম, সেই অভিজ্ঞতা ছিল। এর বাইরেও ছোটো ছোটো আসলে আরও অনেক অভিজ্ঞতা ছিল যেগুলি আমরা মনে করি যে এই আমার লাইফে একটা খুব ভালো একটা বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। 2016 সালে বাংলাদেশ ইনোভেশন ফোরাম নামে একটি সংগঠন আপনি প্রতিষ্ঠা করেন। সেই সংগঠনের পথ চলা এবং বিগত কয়েক বছর অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ ইনোভেশন ফোরাম মূলত তৈরি হয়েছে 2016-তে, আপনি ঠিকই বলেছেন। আমরা 16 থেকে 2021 পর্যন্ত আমরা এই পর্যন্ত প্রায় 200-র অধিক প্রোগ্রাম আমরা সারা বাংলাদেশ ব্যাপী করেছি। একই সাথে আমাদের যে লোকাল যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলি কিন্তু আমাদের ইনোভেটররাই কিন্তু সলভ করতে পারে। আর লোকাল প্রবলেম সলভিংয়ের মাধ্যমে কিন্তু তারা মানে কয়েকটা ওয়েতে আমাদের কান্ট্রিকে সাপোর্ট দিচ্ছে। একটা হলো প্রথমত হলো সে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছে, সেকেন্ড হলো সে তার সোসাইটিকে সাপোর্ট দিচ্ছে, থার্ড হলো অ্যাজ এ হোল সে তার কান্ট্রিকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। তো এই জন্য এই ইনোভেশন কালচারটা যত বেশি আমাদের দেশে ডেভেলপড হবে তত বেশি আমাদের রিয়েল প্রবলেম সলভিং হবে। আর রিয়েল প্রবলেম সলভিং হওয়া মানে সেটা প্রোডাক্ট এবং সার্ভিসে কনভার্ট হওয়া। এই জন্য আমরা আসলে এটা নিয়ে বেশি কাজ করছি। এগুলোর পাশাপাশি আপনারা রোবোটিক্স নিয়ে অনেক কাজ করে থাকেন, তো সেই কাজগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই। রোবোটিক্স নিয়ে মূলত আমরা আমাদের ওই বাচ্চাদের যে 4 থেকে 12 বছর বয়সী তাদের স্পেস বেস যে রোবটগুলি আছে, বিশেষ করে যে রোবটগুলি মুনের জন্য বা মার্সের জন্য রেডি হয়, সেগুলির প্রাইমারি লেভেলের যে অ্যাক্টিভিটিগুলি, যেমন ধরেন একটা মার্সে কি হয়, মার্সে আপনি যখন যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন ওই রাস্তাটা কিন্তু একদম ইজি সারফেস না, সেখানে কিন্তু একটু পর কিন্তু একটা গর্ত আসতে পারে, একটু উঁচু থাকতে পারে, তো সে কিছু অবস্ট্রাগল থাকতে পারে। সেই অবস্ট্রাগলগুলি আপনার অ্যাভয়েড করে সে যে জায়গায় যাবে, এই জায়গায় যাওয়ার জন্য যে রোবোটিক যে বিভিন্ন যে চ্যালেঞ্জগুলি আছে ওগুলির উপর আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি করি। বাচ্চারা আসলে এই অ্যাভয়েডিংগুলি করে কিভাবে একটা রোবট ওই পর্যন্ত যেতে পারে, কাজটা করতে পারে, সেই কাজগুলি মূলত তারা এখানে শিখতে পারে। 2018 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আমরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই এবং নিজস্বভাবেই আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারবো? এটা তো মানে আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট আপনার অরবিটে যাওয়ার পথেই কিন্তু আমাদের আগের যে ইন্সপাইরেশনগুলি সেগুলি আরও বহুগুণ বেড়ে গেছে আসলে ইয়ংদের প্রতি। কারণ এখন মহাকাশও কিন্তু আমাদের একটা জায়গা কিন্তু হয়েছে। ইনশাল্লাহ আমরা মনে করি যে এটা ডে বাই ডে আরও বেশি আগাবে এবং এই ইন্সপাইরেশনটাকে আসলে কাজে লাগানোর জন্যই আমরা মূলত বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করে যাচ্ছি। যদিও আমাদের অ্যাক্টিভিটিগুলি শুরু হয়েছে আরও বেশ কয়েক বছর আগে থেকে, বাট গত 5 বছর ধরে আসলে ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের মাধ্যমে স্পেসিফিক্যালি আমরা বেশ কিছু কাজ আমরা করছি এখনকার তরুণ প্রজন্মের মাঝে। এতক্ষণ আমরা মহাকাশ বিজ্ঞান বাংলাদেশ ইনোভেশন ফোরাম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এখন আমরা জানতে চাচ্ছি যে আপনার নিজের প্রতিষ্ঠান ইসফট, সেটার মাধ্যমে আপনি কী কী সেবা দিয়ে থাকেন মানুষকে? ইসফট হচ্ছে মূলত এটা একটা আইটি কোম্পানি। আমরা মূলত 2004 সালে এটা এস্টাবলিশড করি। তো 2004 থেকে অলমোস্ট 17 বছর হয়ে গেছে আমাদের কোম্পানির বয়স। আমরা একদমই স্পেসিফিক, আমরা ওয়েব এবং ই কমার্স নিয়ে আসলে আমরা কাজ করি। গত 17 বছর ধরে আমরা এটা নিয়েই কাজ করছি। আমরা এখন প্রায় আমাদের অলমোস্ট 10টা কান্ট্রিতে প্রায় 850-এর বেশি কাস্টমারকে আমরা সার্ভিস দিচ্ছি। মূলত আমরা ওয়েবসাইট বানিয়ে থাকি, ই কমার্স বানিয়ে থাকি এবং পরবর্তীতে এটার মেনটেন্যান্সগুলি আমরা করে থাকি। এটাই আমাদের এই সফটওয়্যার মেন কাজ। জনাব আরিফুল হাসান অপু, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের পুরো টিমকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামে
আমাকে ইনভাইট করার জন্য এবং ইন্টারভিউটা নেওয়ার জন্য। এবারে থাকবে একটি বিপিও প্রতিষ্ঠানের সফলতার গল্প। বাংলাদেশে দিনে দিনে বড় হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সেক্টরের বাজার। 50,000-এর বেশি মানুষের কর্মসংস্থানের জায়গা এই বিপিও সেক্টর। এখন জানবো ইম্পালস সার্ভিস অ্যান্ড সলিউশন লিমিটেড নামের একটি বিপিও প্রতিষ্ঠানের পথ চলার কথা, যারা কল সেন্টার, ব্যাক অফিস সার্ভিস, ডিজিটাল কন্টেন্ট সহ নানা বিষয় নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, শিলা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আইএসএসএল এর যাত্রা শুরুর 4জন ফ্রেন্ড আসলে একসাথে মিলে এটা শুরু করি। সো অ্যাজ এ বিজনেস পেজ আমরা সবসময় আসলে প্রবলেম খুঁজি এবং প্রবলেমটাকে কীভাবে সলিউশন করা যায় এটাকে অ্যাজ এ বিজনেস চিন্তা করি। 2011 শেষে গিয়ে আইএসএসএল ফর্ম করি এবং ফর্ম করার পরে আসলে কি বলবো যে 6 মাস সময় লেগেছে আমাদের প্রথম ক্লায়েন্ট খুঁজে বের করতে। আমরা এখন যে রুমটাতে বসে আছি এই রুমটাতেই আমি 8টা সিট দিয়ে প্রথম কল সেন্টারের অপারেশন শুরু করি। এখন প্রায় 300+ এমপ্লয়ি আমাদের কাজ করছে বিভিন্ন শিফটে। আপনার নাম্বারটিতে দেখতে পাচ্ছি 400 টাকার একটা বিল আছে, যেটা এখনো পরিশোধ করা হয়নি, যার জন্য নাম্বারটির ইনকামিং ও আউটগোয়িং দুটো কল সার্ভিসই বন্ধ রয়েছে। এখানে আমাদের যে প্রসেসটা চলছে সেটা হচ্ছে যে আমাদের একটা টেলিকম অপারেটরে তাদের ইনবাউন্ড আউটবাউন্ড প্রসেসগুলো আমরা করে থাকি। কাস্টমারদের অনেকেই আছে যে বিল ডিউ পড়ে যায়, তখন আমরা তাদেরকে কল করে তাদেরকে কনভিন্স করি যে বিলটা পেমেন্ট করার জন্য। এবং বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা বিল না দিয়ে চলে যায়, তাদেরকে আমরা ফলো আপ করতে থাকি এবং কনভিন্স করে সেই বিলটা আমরা ডিউটা কালেকশন করে দিই এবং তাদেরকে আবার রিকানেক্ট করার ব্যবস্থা করে দিই। স্যার, কাইন্ডলি আপনি আপনার ফোনে সেটিংসে গিয়ে ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করবেন, এরপর ক্যাশ ডাটা ক্লিয়ার করে নেবেন। বিপিও ইন্ডাস্ট্রিটা এখন আসলে আমাদের এখানে মাত্র শুরু হয়েছে, সেইটা তো বিরাট একটা মার্কেট। এবং আমাদের বাংলাদেশে এখন আমরা শুধু কাস্টমার সার্ভিস এবং আরও কিছু ডিজিটাল কন্টেন্টের কিছু কাজ নিয়ে আমরা আউটসোর্সিংয়ের কাজগুলো হচ্ছে, বাট এখানে অনেক প্রসেস আছে যেগুলো বেশ ভালো স্কোপ আছে, যেমন অ্যাকাউন্টিং বিপিও, আইটি সার্ভিস নিয়ে এবং লিগ্যাল সার্ভিস নিয়ে, এগুলো নিয়ে অনেক সার্ভিস আসবে সামনে। এবং এই যে আউটসোর্সিংয়ের একটা ভালো প্রসপেক্ট আছে, যেখানে কিনা আমাদের দেশ থেকে যে যারা এই টেকনোলজিতে এক্সপার্ট হয়ে বের হচ্ছে এডুকেশন পার্ট থেকে, তাদেরকে আমরা কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেশ ভালো জায়গায় রিক্রুটমেন্ট করতে পারি। বাট ফিলিপিন্স তারা কনসেন্ট্রেট করতেছে ভয়েসের মধ্যে, কারণ তারা ইংলিশ এক্সপার্ট। আমাদের বাংলাদেশে আমরা অলরেডি আমাদের যে প্রযুক্তি ডিজিটাল কন্টেন্টের যেই জায়গাটাতে, সেখানে আমরা কিন্তু বেশ ভালো করছি। দয়া করে কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করুন। আমি আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি রিসেট করে দিচ্ছি, নতুন করে সেট করে নেবেন। এখানে যারা কাজ করছে তাদের বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট, এবং স্টুডেন্টের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি যে তারা এইখান থেকে যে কমিউনিকেশন স্কিল যেটা, সেটা তাদের ইমপ্রুভ হচ্ছে। একটা আমাদের এখানে জব মার্কেটে আমরা যখন ইন্টারভিউ নিই তখন দেখি যে একটা ক্যান্ডিডেট কীভাবে করে আমাদের সাথে কথা বলছে, এই কথা বলার যে স্কিলটা, এটা কল সেন্টার কাজ করলে সবচেয়ে বেশি ইমপ্রুভ করা সম্ভব হয়। আসুন, এখন আমরা আমাদের ডিজিটাল এবং সফটওয়্যার উইংটাকে অপারেশনটাকে আপনাকে ব্রিফ করছি। এখানে বিপিওতে আমাদের ভয়েস সার্ভিসের পাশাপাশি, ভয়েসের কাস্টমার সার্ভিসের পাশাপাশি বেশ কিছু জিনিস আস্তে আস্তে আমরা রিকোয়ারমেন্ট ফিল করেছি, যে আমাদের যাদের ক্লায়েন্টকে আমরা সার্ভ করছি, ক্লায়েন্টের অনেক যে ওর
তার যে কাস্টমারকে আমি সার্ভিস দিচ্ছি সেই ইনপুটগুলো আমরা আগে এক্সেলে রাখতাম, যেগুলো কিনা পরবর্তীতে আমরা সিআরএমে রাখা শুরু করি এবং সেই নিড থেকে আমরা সফটওয়্যার উইং ওপেন করি এবং আমরা প্রত্যেকটা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটা তৈরি করে দিই। ঠিক এভাবে করে আমরা একটা ফুল ফ্লেজের 360 কাস্টমার সার্ভিস যেটাকে বলে সেটাকে এনশিওর করছি। সো আমাদের এই টিম থেকে আমরা টেক্সটের কন্টেন্ট, এখানে অ্যানিমেশন হচ্ছে, তারপরে ইমেজের যে কন্টেন্টগুলো সেগুলো ফুল ফ্লেজেস আমরা সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, এইখানে একটা বড় চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হচ্ছে যে আমরা তো রেডি রিসোর্স পাচ্ছি না। আমরা যেমন ফিলিপিনে ঘুরতে গিয়েছিলাম, আমরা দেখতে গিয়েছিলাম বিপি কাজ করে, ওদের ওখানে কিন্তু আপনার ইউনিভার্সিটিগুলোতে কারিকুলাম ইনক্লুড করা আছে, মডিউল কারিকুলামের মধ্যে ইনজেক্ট করা আছে যে তারা ট্রেইনড হয়ে আসে একটা লেভেল পর্যন্ত, কিন্তু আমাদের দেশে সেটা নাই। তো এবং আমাদের এখানে যারা কাজ করছে তারা কিন্তু সবাই ফ্রেশার। সো তাদেরকে প্রথমে এসে আমাদেরকে একটা ট্রেনিং দিতে হয়, কারণ ট্রেনিং দিয়ে শুরু করতে হয়। আমাদের 5 বছরের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করব। এটা নট অনলি কাস্টমার সার্ভিস, আমরা ডিজিটাল কন্টেন্টের দিক থেকে সেই জায়গাগুলোতে আমরা কাজ শুরু করেছি, কারণ আমরা দেখেছি যে ডিজিটাল কন্টেন্টে বেশ ভালো একটা ডিমান্ড আছে এবং আমাদের ডিজিটাল কন্টেন্ট টিম আমরা ফর্ম করেছি এবং তারা বেশ ভালো কাজ করছে। এখানে গ্রাফিক্সের দিক থেকে, ভিডিও এডিটিংয়ের পার্টে এবং অ্যানিমেশনে আমরা বেশ কিছু কন্টেন্ট নিয়ে কাজ করেছি এবং বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা অলরেডি সার্ভ করেছি। ইউএসএ এবং কানাডার কাজ করছি। সো আমি 5 বছরে এটাকে আরও অনেক গুণ বাড়াতে চাই, যাতে আমার প্রতিটা উইং তার একটা আলাদা বিজনেস হিসেবে ফর্ম করে। এবং যেমন কাস্টমার সার্ভিস একটা উইং, আমার সফটওয়্যার একটা উইং, আমার ডিজিটাল কন্টেন্ট একটা উইং, প্রত্যেকটা উইংকে আমি সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।